বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো যে বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড-19 এর কারণে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়মিত ও স্বাভাবিক পাঠদানের প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতা এসেছে। বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে যে ডিজিটাল বাংলাদেশ গঠিত হয়েছে, তার ফলশ্রুতিতে আমরা এখন খুব সহজেই স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছি। এই কার্যক্রমের ধারাবাহিকতাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি একটি কোর্সের শুরু করতে যাচ্ছি ক্লাস। আশা করছি তোমরা আমার লেকচারগুলোকে গ্রহণ করবে। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি এস.এম. জাওয়াদুন নাহিন, বর্তমানে ঢাকার শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। অনার্স চতুর্থ বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের জন্য আমি 24-16-09 অর্থাৎ ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মুঘল আমল এই কোর্সের বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মুঘল আমল। এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য যে সিলেবাস, সেই সিলেবাসের একটি অংশ এখানে দেখা যাচ্ছে। 24-16-09 হিস্ট্রি অফ মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, সালতানাত অ্যান্ড মুঘল। সুলতানি এবং মুঘল আমল ভারতবর্ষের ইতিহাসে মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে পুরো ইতিহাস আমরা আলোচনা করব এবং এই ইতিহাসের যে গুরুত্বপূর্ণ অংশটা মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ মুসলিম প্রশাসন ব্যবস্থা, সে বিষয়ে এই পুরো কোর্সের আলোচনা। এই কোর্সটি আমরা মোট 10টি ক্লাসে সাজিয়েছি। প্রথম যে ক্লাসটি হবে সেই ক্লাসটি হচ্ছে ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাসের উৎসসমূহ, এবং এর পরবর্তীতে আমরা আরো 9টি ক্লাস আমরা পাবো। এই ক্লাসগুলোর মধ্যে আমরা খলিফাদের সাথে দিল্লির সুলতানদের সম্পর্ক আলোচনা করব, সুলতানি আমলের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে পড়ব, সুলতানি আমলের অর্থ ও রাজস্ব বিভাগ, সামরিক, বিচার ও পুলিশ বিভাগ সম্পর্কে আলোচনা করব, সুলতানি আমলের প্রাদেশিক ও স্থানীয় প্রশাসন সম্পর্কে আলোচনা করব, মুঘল আমলের কেন্দ্রীয় প্রশাসন, মুঘল সম্রাট, তার ক্ষমতা ও কার্যাবলী, তার রাজকীয় পদমর্যাদা, মুঘল আমলের অর্থনীতি, ভূমি রাজস্ব এবং বিচার ব্যবস্থা, মুঘল আমলের সামরিক প্রশাসন, মনসবদারি ব্যবস্থা, এবং সর্বশেষ ক্লাসে মুঘল আমলের প্রাদেশিক ও স্থানীয় সরকার বিষয়ে আলোচনা হবে। আজকের ক্লাসে আমরা শুরু করব ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাসের উৎসসমূহ দিয়ে। এখানে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি। একটি আমাদের প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো, আরেকটি হচ্ছে মুজিব শতবর্ষ এর লোগো। আমরা জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণ করে বর্তমান সরকার এ বছরটিকে মুজিব বর্ষ হিসেবে পালন করছে। আমরা যথাযথ মর্যাদার সাথে এই বছরটি পালন করছি। আমরা আমাদের যে ক্লাস এখন শুরু করতে যাচ্ছি। তোমরা মনোযোগের সাথে ক্লাসটা অনুধাবন করার চেষ্টা করবে, যাতে করে এই ক্লাস থেকে তোমরা কিছু শিখতে পারো। আমরা প্রথম ক্লাসে তো পূর্বেও বলেছি যে ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাসের উৎসগুলো আলোচনা করব। তো সেই বিষয়ে আলোচনা করার আগে আমরা কিছু প্রারম্ভিক কথা বলে নিতে চাই। মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিকতাই হলো ইতিহাস। প্রতিটি জাতির
ইতিহাস থাকা একান্ত প্রয়োজন। কেননা পূর্বপুরুষের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা জানতে হলে ইতিহাস জানা খুবই আবশ্যক। একই সাথে ইতিহাস সঠিক তথ্যের উপরও নির্ভরশীল। ইতিহাসে যদি আমরা সঠিক তথ্য না পাই, তাহলে সেটা কিন্তু জাতিকে সঠিক পথ প্রদর্শন করবে না। এটা আমরা সবাই জানি। মধ্যযুগের ভারতে সুলতানি আমল এবং মুঘল আমলে মুসলিম শাসন ব্যবস্থার ইতিহাস রচনা করতে গিয়ে আমরা যে সকল উৎস পাই, সেই উৎসগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। মধ্যযুগের ভারত আমরা যদি আলোচনা করি, তাহলে দেখব যে মুসলমানদের যে শাসনকাল, এই শাসনকালে দুটো বংশের শাসনকাল ছিল। একটি আমরা সুলতানি আমল, একটি আমরা মুঘল আমল হিসেবে আলোচনা করে থাকি। সুলতানি আমলের যে আলোচনা, এই আলোচনায় আমরা সুলতানি আমল হিসেবে বললেও এখানে আমরা মোট 5টি রাজবংশ পাই। এই 5টি রাজবংশ এবং মুঘল আমলে মুঘল বাদশাহদের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার টিকে ছিল যে বিষয়গুলোর উপর ভিত্তি করে, সেটাই হচ্ছে মুসলিম প্রশাসন। এই প্রশাসন শক্ত হওয়ার কারণেই, প্রশাসন যুগোপযোগী হওয়ার কারণেই মুসলমানরা দীর্ঘ 600 বছরের অধিক কাল ভারতে শাসন করতে সক্ষম হয়েছিল। ভারতবর্ষের সুলতানি আমলের শুরু হয় 1206 খ্রিস্টাব্দে এবং এর সমাপ্তি হয় 1526 খ্রিস্টাব্দে। ঠিক একই বছরে ভারতবর্ষে মুঘল বংশের যাত্রা শুরু হয় এবং 1857 খ্রিস্টাব্দে মুঘল বংশের শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফরের উনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ইংরেজ এবং ব্রিটিশ সরকারের হাতে নাজেহাল হয়ে তাকে দেশ ত্যাগ করতে হয় এবং সেই বছরই মুঘল বংশের চূড়ান্ত পতন হয়। বাহাদুর শাহ জাফর এরপরেও কিছু বছর বেঁচে ছিলেন, কিন্তু মুঘল বংশের সমাপ্তি আমরা 1857 সালেই দেখতে পাই। ভারতবর্ষের সুলতানি এবং মুঘল আমলের এই মুসলিম শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার যে ইতিহাস, এই ইতিহাস রচনা করতে গেলে আমরা বেশ কিছু উৎস সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। এই উৎসগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটি হলো সুলতানি আমল, একটি হলো মুঘল আমল। তোমরা খেয়াল করবে, ইতিহাস রচনা করতে গেলে আমাদেরকে ইতিহাসের যে সংজ্ঞা, এই জিনিসটা আমাদেরকে প্রথমে একটু জানতে হবে। ইতিহাসের সংজ্ঞায় যদি আমরা প্রথমেই বলে থাকি, সেটা হলো যে অতীত যে ঘটনা, সেটা ছাড়া ইতিহাস হবে না। আর ইতিহাস হতে হলে শুধু অতীত ঘটনাবলী হলেই চলবে না, অতীত ঘটনাবলীর ধারাবাহিক বিবরণ, সেটাই হচ্ছে ইতিহাস। তো সেই অতীত ঘটনার ধারাবাহিক বিবরণ সুলতানি আমল এবং মুঘল আমল, আমরা ধারাবাহিকভাবে সুলতানি আমলের আলোচনা, এরপর আমরা মুঘল আমলের আলোচনা করব। এবং সুলতানি আমলের যে সময়কাল 1206 থেকে 1526, এই সময়কালে সুলতানি আমলের যে ইতিহাস, এই ইতিহাসের রচনা করতে গেলে আমরা যে সকল উৎসগুলো পাই, সেই উৎসগুলো হচ্ছে আরবি ও ফার্সি ভাষায় রচিত গ্রন্থাদি, মুদ্রা ও শিলালিপি, রাজকীয় দলিল ও চিঠিপত্র, পর্যটকদের বিবরণ, স্মৃতিসৌধ ও অট্টালিকা। পাশাপাশি আমরা যদি মুঘল আমলের ইতিহাস রচনা করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে যে উৎসগুলোর দ্বারস্থ হতে হবে, সেগুলো হচ্ছে সমসাময়িক গ্রন্থ, ফার্সি পাণ্ডুলিপি, সরকারি চিঠিপত্র ও নথিপত্র, জীবনচরিত, রাজনৈতিক মতবাদ সম্বলিত গ্রন্থ এবং ইউরোপীয় পর্যটকদের ভ্রমণ কাহিনী। তাহলে আমরা এক এক করে শুরু করি। প্রথমে আমরা সুলতানি আমলের মুসলিম শাসন ব্যবস্থার ইতিহাস রচনা করতে যে সকল তথ্যের এবং উৎস ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে খুব সংক্ষেপে আমরা আলোচনা করব। প্রথম যে উৎসটা, সেটা হচ্ছে আরবি এবং ফার্সি ভাষায় রচিত গ্রন্থাদি। আরবি এবং ফার্সি ভাষায় রচিত গ্রন্থাদির যে তালিকা রয়েছে, এই তালিকায় আমি তোমাদেরকে কিছু গ্রন্থের নাম এখানে বলবো। তোমরা মনোযোগ সহকারে এই গ্রন্থগুলোর নাম অবশ্যই আত্মস্থ করার চেষ্টা করবে। এবং একটা জিনিস এখানে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এখানে যে গ্রন্থগুলোর নাম আছে, এই গ্রন্থগুলোর নামের যে বানান, হ্রস্বইকার, দীর্ঘইকার, এই বানানগুলো অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ গ্রন্থের নামের বানানে কিন্তু কিছুতেই ভুল করা চলবে না। প্রথম যে গ্রন্থটি আমরা পাই, সেটি হচ্ছে তারিখি ইয়ামেনি আল জাব্বার আল উতবির
রচিত এই গ্রন্থে গজনী সুলতানদের শাসন সম্পর্কে আমরা কিছু তথ্য পাই। এরপর আমরা যে গ্রন্থটি পাই সেটি হচ্ছে তারিখ-ই আল সুবুক্তগিন। আবুল ফজল বৈহাকির লিখিত এই গ্রন্থটি এখনো পাওয়া যায়নি, তবে এই গ্রন্থের একটি খণ্ড বিশেষ তারিখ-ই বৈহাকিতে গজনী কেন্দ্রীয় সরকারের শাসন ব্যবস্থা, বিশেষ করে দরবার পরিচালনার ব্যাপারে বিস্তারিত বিবরণ আছে। এরপর আমরা যেটা পাই গ্রন্থ, সেই গ্রন্থটির নাম হচ্ছে তাজ উল মাসির। হাসান নিজামী রচিত এই গ্রন্থটি দিল্লির সুলতানি আমলের গোড়ার দিকের 1191 সাল থেকে 1217, অর্থাৎ একদম গোড়ার দিকে, যখন সুলতানি আমল ভারতে শুরু হয়নি তারও আগের ঘটনা। 1191 সাল থেকে, অর্থাৎ মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি যখন তরাইনের যুদ্ধ করতে ভারতে এলেন সে সময় থেকে শুরু করে 1217 সাল পর্যন্ত আমরা এই তাজুল মাসির গ্রন্থে কিছু আলোচনা পাই, এবং এটি সে সময়কার শাসন ব্যবস্থার সংক্রান্ত বর্ণনা সংক্রান্ত একটি মৌলিক উৎস। এরপর আমরা পাই তারিখ-ই ফখরুদ্দিন মুবারক শাহ। সমসাময়িক মূল্যবান ঘটনা সম্বলিত এই গ্রন্থে সুলতান কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে বর্ণনা রয়েছে। সুলতান কুতুবউদ্দিন আইবেক ছিলেন ভারতে যে সুলতানি আমল আমরা বারবার আলোচনা করছি, এই সুলতানি আমলের একজন শাসক, এবং তার মাধ্যমেই সুলতানি আমলটা শুরু হয়েছিল। এই সুলতান কুতুবউদ্দিন আইবেকের সম্পর্কে বর্ণনা রয়েছে। তবাকাতি নাসিরি মিনহাজি সিরাজ রচিত এই গ্রন্থটি মুসলিম ইতিহাসের একটি সংক্ষিপ্ত সার গ্রন্থ। এতে 1261 সাল পর্যন্ত দিল্লির সুলতানদের ইতিহাস পাওয়া যায়, তবে বিস্তারিত বর্ণনা এই গ্রন্থে পাওয়া যায় না। তবাকাতি নাসিরি গ্রন্থটি এটি দিল্লির সুলতানদের ইতিহাস জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, এবং এই গ্রন্থটি যদিও এতে বিস্তারিত বর্ণনা নেই, কিন্তু এটিকে মুসলিম ইতিহাসের যেহেতু একটি সংক্ষিপ্ত ধারাবাহিক বর্ণনা আছে, এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তারিখ-ই ফিরোজ শাহী জিয়াউদ্দিন বারণীর লিখিত এই গ্রন্থটি অত্যন্ত মূল্যবান। বর্ণনার ঘটনাপঞ্জি নির্ভরযোগ্য না হলেও তিনি এতে শাসন সংক্রান্ত সংস্কারাদির নিখুঁত বিবরণ দিয়েছেন। জিয়াউদ্দিন বারণী তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থটি লিখেছেন। এখানে সমস্যা হচ্ছে গ্রন্থটিতে যে বর্ণনা রয়েছে এই বর্ণনার ঘটনাপঞ্জি নির্ভরযোগ্য না, কিন্তু এখানে তিনি শাসন সংক্রান্ত সংস্কারাদির নিখুঁত বর্ণনা দিয়েছেন, যা থেকে আমরা মূল্যবান তথ্য পাই। এরপর আমরা যে গ্রন্থটি পাই, একই নামে একটি গ্রন্থ আমরা ইতোপূর্বে দেখেছি, তারিখ-ই ফিরোজ শাহী শামস-ই সিরাজ আফিফ রচিত। এই গ্রন্থটি অত্যন্ত তথ্যবহুল, এবং এই গ্রন্থের বর্ণনায় সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসন ব্যবস্থার বিস্তারিত বিবরণ আমরা পাই। সুলতান ফিরোজ শাহ তুগলক ভারতের ইতিহাসে যতজন মুসলমান শাসক ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন শাসক। 1351 সাল থেকে 1388 সাল পর্যন্ত তিনি দীর্ঘ 37 বছর ভারতের সুলতান হিসেবে তিনি দিল্লি সিংহাসনে আসীন ছিলেন। এরপর আমরা যে গ্রন্থটি পাই, তারিখ-ই মুবারক শাহী ইয়াহিয়া বিন আহমদ শহরিন্দি রচিত। এই গ্রন্থে সৈয়দ সুলতানদের শাসনকালের বর্ণনা রয়েছে এবং 1434 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের বর্ণনা রয়েছে। সিরাত-ই ফিরোজ শাহী সাদিদউদ্দিন মুহাম্মদ আল তাওফি রচিত এই গ্রন্থে খলিফার সাথে দিল্লির সুলতানদের সম্পর্ক আলোচিত হয়েছে। এরপরে আমরা যে গ্রন্থ পাবো সেটি হচ্ছে আফগান বংশের শাসনকালের শাসন ব্যবস্থা সম্পর্কে। আফগান বংশের সুলতানরা দিল্লির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এ সময়ের শাসন ব্যবস্থা সম্পর্কে জানার জন্য আমাদের সুলতানি আমলে লিখিত গ্রন্থ আমরা পাই না, আমাদেরকে নির্ভর করতে হয় মুঘল আমলে লিখিত তথ্যের উপর। এই মুঘল আমলে লিখিত তথ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো খাজা নিয়ামতুল্লাহ হিরাতির তারিখ-ই খানজাহানি এবং আব্বাস শারওয়ানির তারিখ-ই শের শাহী। এই গ্রন্থ দুটোতে আফগান সুলতানদেরকে আদর্শ শাসক হিসেবেই তুলে ধরা হয়েছে। পরবর্তীতে আমরা একজন ব্যক্তির আলোচনা করব, আমির খসরু। তোমরা জেনে থাকবে যে আমির খসরু একজন বিখ্যাত ব্যক্তি মধ্যযুগের ভারতের ইতিহাসে। তোমাদেরকে অবশ্যই আমির খসরুর নাম জানতেই হবে ভারতের মধ্যযুগের ইতিহাস আলোচনা করতে গেলে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমির খসরু প্রায় 40 বছরের ইতিহাস তিনি কিন্তু আমাদেরকে দিয়েছেন, তার লেখা থেকে আমরা প্রায় 40 বছরের ইতিহাস সম্পর্কে নিখুঁত তথ্য পেয়ে থাকি।
তার যে রচনাগুলো রয়েছে সেই রচনাগুলোর মধ্যে রয়েছে কিরণুস সদঈন। এতে তিনি দিল্লির সুলতান কায়কোবাদ এবং বাংলার সুলতান বুঘরা খানের সাক্ষাৎ প্রসঙ্গ বর্ণনা করেছেন। এরপরে রয়েছে খজাইনুল ফুতুহ, সুলতান আলাউদ্দিন খলজির প্রথম 15 বছরের শাসনকালের সমৃদ্ধ বিবরণ রয়েছে। আলাউদ্দিন খলজি ভারতের সুলতানি আমলের একজন বিখ্যাত শাসক। আমরা পরবর্তী ক্লাসগুলোতে যখন আলাউদ্দিন খলজি সম্পর্কে আলোচনা করব, তোমরা বুঝতে পারবে যে আলাউদ্দিন খলজির গুরুত্ব কতটা ভারতের ইতিহাসে। আমির খসরুর আরো কিছু গ্রন্থ এবং লিখনী এবং সাহিত্য রয়েছে। সেগুলোর মধ্যে হচ্ছে তুঘলকনামা, নুহ সিপিহর, ইজাজ ই খুসরুভি খুবই গুরুত্বপূর্ণ। তুঘলকনামাতে সুলতান খসরু খানের উত্থান পতন এবং সুলতান গিয়াসউদ্দিন তুঘলকের ক্ষমতারোহণ, অর্থাৎ এখানে খলজি বংশের সমাপ্তি এবং তুঘলক বংশের যে ক্ষমতায় আসীন হওয়া সে বিষয়ে বর্ণনা রয়েছে। নুহ সিপিহর গ্রন্থে সুলতান মুবারক শাহের শাসনের বর্ণনা রয়েছে। ইজাজি খুসরুভি এই গ্রন্থে শাসন ব্যবস্থার উপর প্রচুর বর্ণনা করেছেন। আমরা আমির খসরুর কথা যে আলোচনা করলাম, সেই আলোচনায় একটা জিনিস আমাদেরকে এখানে বুঝতে হবে যে আমির খসরু কিন্তু একাধিক ক্রমে সুলতান কায়কোবাদ, সুলতান জালালউদ্দিন খলজি, সুলতান আলাউদ্দিন খলজি এবং সুলতান মুবারক শাহ এই 4 জন সুলতানের শাসনামল নিজ চক্ষে দেখেছেন। এ কারণেই তার রচনার গুরুত্ব অনেক বেশি। আমির খসরুকে কোনোভাবেই ভারতের ইতিহাস যদি আমরা লিখতে যাই, তাহলে তার রচনাকে কিন্তু আমাদেরকে গ্রহণ করতেই হবে। এরপর আমরা আমির খসরু ছাড়াও সমসাময়িক সাহিত্যে আরো কিছু মূল্যবান তথ্য পেয়ে থাকি। প্রথমত হচ্ছে ফুতুহুস সালাতিন, এটা লিখেছেন ইসামি, এটি হচ্ছে একটি মূল্যবান ঘটনাপঞ্জি। এরপর আমির খসরু সমসাময়িক ছিলেন একজন ব্যক্তি হাসান, তার গীতিকাব্যও গুরুত্বপূর্ণ। এরপর সুলতান ফিরোজ শাহ তুগলক, যার কথা আমরা একটু আগেও আলোচনা করেছি। সুলতান ফিরোজ শাহ তুগলকের মন্ত্রী আইনুল মুলক সরকারের শাসন ব্যবস্থা সংক্রান্ত বহু সরকারি চিঠি সংগ্রহ করেন, যার মধ্যে ইনশা ই মাহরু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য। এরপর আমরা দেখি যে সুলতানি আমলের রাজনৈতিক ও আইন সংক্রান্ত পুস্তকাদি স্বভাবতই মুসলিম শাসন ব্যবস্থার ইতিহাসের প্রয়োজনীয় পটভূমি তৈরি করেছে। যেমন হিদায়াহ ও ওয়াকিয়াহ, এটি একটি বিখ্যাত আইন গ্রন্থ। সুলতান ফিরোজ শাহের পৃষ্ঠপোষকতায় রচিত ফিকাহ ই ফিরোজ শাহী, এটিও বিশেষ গুরুত্বপূর্ণ গ্রন্থ। ফখরুদ্দিন মুবারক শাহ রচিত আদব উল মুলক ওয়া কিফায়াতে উল মামলুক, নামটি একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু 2-1 বার তোমরা যদি একটু পড়ো নিজেদের মতো করে, তাহলে অবশ্যই নামগুলো খুব সহজ মনে হবে। আদব উল মুলুক ওয়া কিফায়াতে উল মামলুক এবং হাজি আব্দুল হামিদ মুহাররির লিখিত দস্তুর উল আলবাব ফি ইলম ইল হিসাব, এই নামটিও যথেষ্ট বড়, 2-1 বার তোমাদেরকে পড়তে হবে। দস্তুর উল আলবাব ফি ইলম ইল হিসাব, এই পুস্তকদ্বয়ে সমসাময়িক রাজনৈতিক, সামরিক, সরকারের প্রশাসনিক কাঠামোর চমৎকার বর্ণনা রয়েছে। দিল্লির যে ইতিহাস সুলতানি আমলের, এই ইতিহাসকে আমরা রচনা করতে গেলে শুধুমাত্র সমসাময়িক গ্রন্থাবলীর উপরেই যে আমাদেরকে নির্ভর করতে হবে বিষয়টা এমন নয়। আমাদের কিন্তু প্রথমেই আমরা বলেছি যে বেশ অনেকগুলো সোর্সের উপর আমরা ডিপেন্ড করব এখানে। তো দ্বিতীয় যে সোর্সটি আমরা এখানে আলোচনা করছি সেটি হচ্ছে মুদ্রা এবং শিলালিপি। তোমরা জেনে থাকবে যে মুদ্রা এবং শিলালিপি এই দুটোই কিন্তু ইতিহাসের উৎস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকে দেখব। রাজনৈতিক ইতিহাস লিখতে গেলে মুদ্রা বিজ্ঞান, পরিমাপ বিজ্ঞান, শিলালিপি অত্যন্ত নির্ভরযোগ্য উৎস। কেননা মুদ্রার মাধ্যমে শাসকদের ব্যক্তিগত রুচি, তাদের ধর্ম, সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। অনেক সময় শিলালিপির উপর শাসকগণ তাদের বিভিন্ন অনুশাসন ও অনুজ্ঞা খোদাই করে রাখতেন। এজন্যই মুদ্রা এবং শিলালিপি উভয়েরই গুরুত্ব অনেক বেশি। আমরা দেখব এখানে একটি মুদ্রার ছবি আছে। সুলতানি আমলের অসংখ্য মুদ্রা আমরা পাই ইতিহাসে, তবে এখানে শুধু উদাহরণ দেওয়ার জন্য আমি সুলতান ফিরোজ শাহ তুঘলকের একটি মুদ্রাকে এখানে তোমাদের জন্য
দেখাচ্ছি। এই মুদ্রাটি দেখতে পাচ্ছ তোমরা, যে স্বর্ণ মুদ্রা, এই মুদ্রাতে বেশ অনেক কিছু লেখা আছে আরবি হরফে। এখানে সুলতানের সময়কালের বিভিন্ন তথ্য, তার শাসনকালের সময়কালের বিভিন্ন তথ্যাদি এই মুদ্রায় উল্লেখ রয়েছে, এবং এই তথ্যগুলো থেকে ইতিহাস পুনর্গঠন করা অনেকটা সহজ। দ্বিতীয়ত, এখানে আরো একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সুলতানি আমলের শিলালিপি। আমরা বলেছি যে শিলালিপির উপর শাসকগণ তাদের বিভিন্ন অনুশাসন ও অনুজ্ঞা খোদাই করে রাখতেন। তো সেরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাথরের উপরে বা তাম্রপাত্রের উপরে এরকম লেখা থাকতো আরবি হরফে, সেরকমই একটা লেখা দেখা যাচ্ছে এখানে। এগুলো থেকেও বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা উদ্ধার করতে পারি। এরপরের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে রাজকীয় দলিল ও চিঠিপত্র। সরকারি কাগজপত্র ও রাজকীয় দলিলপত্র মুসলিম ভারতীয় সুলতানি আমলের শাসন ব্যবস্থা জানার জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস। এতে কোনো সন্দেহ নেই, কারণ সুলতানদের সরকারি ফরমান সম্বলিত দলিল ও নথিপত্র থেকে আমরা প্রচুর ঐতিহাসিক তথ্য পাই। একটা জিনিস তোমরা জেনে অবাক হবে, এত বছর আগেও সুলতানি আমলে কিন্তু সরকারি নথি সংরক্ষণের জন্য একটি পৃথক বিভাগই ছিল, এবং সেই বিভাগে যে যত পরিমাণে রাজকীয় দলিল ও চিঠিপত্র সংরক্ষিত ছিল, এখানে আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে যে এ সকল দলিল অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। তবে আবার আসার কথাও হচ্ছে যে ব্যক্তিগত সংগ্রহ, জাদুঘর এবং গ্রন্থাগারে আজও কিছু কিছু কিন্তু আমরা সংরক্ষিত অবস্থায় পাই, যার থেকে আমরা ইতিহাসকে পুনর্গঠন করতে পারি। আরো একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে পর্যটকদের বিবরণ। তোমরা পর্যটক বলতে যে ভ্রমণকারী বা ট্রাভেলার, এদেরকে চিনে থাকবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন বেড়াতে যাই, তখন কিন্তু বিভিন্ন নতুন নতুন জায়গা দেখলে আমরা কিন্তু সেই সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করি। সেখানকার তথ্যগুলো কিন্তু আমরা টুকে রাখি, যাতে ভবিষ্যতে আমাদের কাজে লাগে বা অন্য কাউকে আমরা বলতে পারি। ঠিক তেমনি পর্যটকরাও কিন্তু সুলতানি আমলে এদেশে এসেছিলেন। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন ইবনে বতুতা। তিনি উত্তর আফ্রিকা থেকে ভারতবর্ষে এসেছিলেন, বিভিন্ন মুসলিম দেশগুলোতে তিনি ভ্রমণ করেছিলেন। 1333 খ্রিস্টাব্দে তিনি ভারতে এসেছিলেন এবং প্রায় 9 বছর তিনি ভারতে অবস্থান করেন। তার একটি গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ তুহুফাত উন নুজ্জার ফি গরাইব ই আল আমসার, এই নামটাও বেশ বড়, তবে তোমরা যদি একটু প্রিপারেশন নাও ঠিক মতো, বা একবার দুবার যদি পড়ো, তাহলে আমার মনে হয় যে বইয়ের নামগুলো একটু সহজ হয়ে যাবে। গ্রন্থটির নাম আমি আবারও বলছি, তুহুফাত উন নুজ্জার ফি গরাইব ই আল আমসার। সুলতানি আমলের শাসন, রাজদরবার, সামাজিক জীবনের চমৎকার বর্ণনা ইবনে বতুতা ফুটিয়ে তুলেছেন তার এই গ্রন্থে। এছাড়াও ইবনে ফজল উল্লাহ রচিত মাসালিক উল আবসার ফি মোমালিক আল আমসার এ বিভিন্ন পর্যটক ও প্রবাসী ভারতীয় মুসলমানদের বিবরণী আছে। এই বিবরণ সুলতান মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকাল সম্পর্কিত। মুহাম্মদ বিন তুঘলক ভারতবর্ষের সুলতানি আমলের আরো একজন বিখ্যাত শাসক ছিলেন। তিনি 1325 সাল থেকে 1351 সাল পর্যন্ত দীর্ঘ প্রায় 26 বছর ভারত শাসন করেছেন, এবং এই সময়টা ভারতের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা আরো একটি উৎসের দিকে যাই, স্মৃতিসৌধ ও অট্টালিকা। এখানে তোমরা বেশ কিছু নাম দেখতে পাচ্ছ, বড়সোনা মসজিদ, আদিনা মসজিদ, কুতুব মিনার, আরাইদিনকা ঝোপড়া, কুয়াতুল ইসলাম মসজিদ, সিরি দুর্গ ইত্যাদি। ভারতের সুলতানদের আর্থিক প্রাচুর্য, উন্নত রুচিবোধ এবং ধর্মীয় অনুরাগের স্বাক্ষর বহন করে এই সকল অট্টালিকা এবং স্মৃতিসৌধগুলো। ইতিহাসের উৎস হিসেবে এদের গুরুত্ব অপরিসীম। আমরা এখানে দুটো স্থাপনার ছবি তোমাদেরকে দেখাচ্ছি। একটি হলো পান্ডুয়ার আদিনা মসজিদ, আরেকটি হচ্ছে দিল্লির কুতুব মিনার। এই স্থাপনাগুলো ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন স্থানে অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে থাকা স্থাপনাগুলো থেকে কিন্তু আমরা ইতিহাসের উৎস হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাই, যা থেকে আমরা ইতিহাসকে পুনর্গঠন করতে পারি। এবার আমরা সুলতানি আমল ছেড়ে মুঘল আমলের দিকে আসি। মুঘল আমলে আমরা 1526 সাল থেকে 1857 খ্রিস্টাব্দের যে 300 বছরেরও 200 বছর 300 বছরেরও অধিক সময়, এই সময়ের যে মুসলিম শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার ইতিহাস রচনা করতে গিয়ে আমরা যে সকল তথ্য উৎস হিসেবে ব্যবহার করতে পারি তার সংক্ষেপে আমরা আলোচনা করছি। সমসাময়িক গ্রন্থের মধ্যে রয়েছে মুঘল সম্রাট বাবর, যিনি মুঘল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ভারতবর্ষে। তার আত্মজীবনীমূলক গ্রন্থ হলো তুজুক ই বাবরি। এই মূল গ্রন্থটি তুর্কি ভাষায় লেখা, এবং এই গ্রন্থটি
তে মুঘল সম্রাট বাবর তিনি দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার বিবরণ দিয়েছেন, এবং এই গ্রন্থটি তুর্কি ভাষায় লিখিত হলেও পরবর্তী সময়ে আব্দুর রহমান খানি খানান এই গ্রন্থটিকে ফার্সি ভাষায় অনুবাদ করেন এবং এর নামকরণ করেন বাবরনামা। এই বাবরনামা গ্রন্থটি বর্তমানে আমরা বাংলা অনুবাদও পেয়ে থাকি এবং এটি খুবই একটি সুখপাঠ্য বই। এই গ্রন্থটি থেকে আমরা তৎকালীন সময়ে অর্থাৎ মুঘল বংশের প্রতিষ্ঠাকালীন সময়ে ভারতবর্ষের যে সার্বিক অবস্থা সেই বিষয়ে আমরা নিরপেক্ষ বর্ণনা পেয়ে থাকি। এরপর আমরা যে গ্রন্থটি পাই ঐতিহাসিক বিবরণীর মধ্যে খন্দমিরের হুমায়ুন নামা একটি মনজ্ঞ দলিল। সম্রাটের নতুন নতুন পরিকল্পনার বর্ণনা এই গ্রন্থের অন্যতম আকর্ষণ। সম্রাট হুমায়ুন নতুন নতুন অনেক পরিকল্পনা গ্রহণ করতেন এবং সেগুলোকে কার্যে পরিণত করার জন্য তিনি যে সকল কর্মকাণ্ড গ্রহণ করতেন তার বিস্তারিত বর্ণনা আমরা এই গ্রন্থটিতে পেয়ে থাকি। এবার চলে আসছেন মুঘল সম্রাট আকবর, ভারতবর্ষের শ্রেষ্ঠ শাসকদের মধ্যে একজন। মুঘল সম্রাট আকবর 1556 সাল থেকে 1605 সাল পর্যন্ত দীর্ঘ প্রায় 50 বছর ভারত শাসন করেছেন এবং তাকে বলা হয় মুঘল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। যে কোনো বিচারেই তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ শাসক হওয়ার দাবি রাখেন এবং তার যে শাসন ব্যবস্থা 50 বছরের, এই শাসন ব্যবস্থার আমরা পূর্ণাঙ্গ আলোচনা পাই আবুল ফজল রচিত আকবরনামা এবং আইনে আকবরী এই দুটো গ্রন্থে। আকবরনামা গ্রন্থ একটি প্রামাণিক এবং বিশ্বস্ত গ্রন্থ। সম্রাট আকবরের শাসনকালের সুদীর্ঘ 50 বছরের শাসনকালের একদম বিস্তারিত বিবরণ আমরা এখান থেকে পাই। আর আইনে আকবরী গ্রন্থটিকে বলা হয় আকবরনামা গ্রন্থের তৃতীয় খণ্ড। এই আকবরনামা গ্রন্থটি দুটি খণ্ডে বিভক্ত এবং আইনে আকবরীকে বলা হয়, যদিও পৃথক বই, একে বলা হয় আকবরনামার তৃতীয় খণ্ড। এই গ্রন্থটিতে কেন্দ্রীয় শাসন, বিভিন্ন দপ্তর ও কার্যাবলীর বিশদ বর্ণনা আমরা পেয়ে থাকি। এই গ্রন্থগুলো ইতিহাসের উৎস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা পাই নিজামুদ্দিন আহমেদ বখশি রচিত তপাকাতি আকবরী। এই গ্রন্থে সম্রাট আকবরের বাংলা বিজয় আলোচিত হয়েছে। সম্রাট জাহাঙ্গীর, যিনি ছিলেন সম্রাট আকবরের পুত্র, 1605 থেকে 1627 সাল পর্যন্ত তিনি ভারতবর্ষ শাসন করেন এবং তার গ্রন্থ আত্মজীবনী গ্রন্থ তুজুকি জাহাঙ্গীরিতে সে সময়কার মুঘল শাসনের বিস্তারিত বর্ণনা রয়েছে। আব্দুল হামিদ রচিত বাদশাহনামা, এই গ্রন্থটিতে সম্রাট শাহজাহানের সময়ের বিস্তারিত বিবরণ আমরা পাই, মুঘল শাসন ব্যবস্থার পূর্ণচিত্র। এবং সম্রাট শাহজাহান ছিলেন সম্রাট জাহাঙ্গীরের পুত্র, আর 1627 সাল থেকে 1658 সাল পর্যন্ত সম্রাট শাহজাহান শাসন করেছিলেন। তোমরা অনেকেই তাজমহলের নাম শুনে থাকবে এবং তাজমহলের নির্মাতা কিন্তু এই সম্রাট শাহজাহান ছিলেন। এরপর আমরা যে গ্রন্থটির নাম পাই সেটি হচ্ছে মুনতাখাবুত তাওয়ারিখ। এই গ্রন্থটি লিখেছেন আব্দুল কাদের বদায়ুনি। তিনি এই গ্রন্থটিতে সম্রাট আকবরের শাসনকালের বিভিন্ন বিবরণ দিয়েছেন, পাশাপাশি সম্রাটের ধর্মনীতি সমালোচনাও করেছেন। সম্রাট আকবর সর্বধর্ম মতবাদ নিয়ে যে সুলুহি কুল বা যে তার যে দিন এলাহি যে ধর্মনীতি ছিল, সেই ধর্মনীতির কঠোর সমালোচক ছিলেন আব্দুল কাদের বদায়ুনি। তিনি একজন গোঁড়া মুসলমান ছিলেন, তার এ কারণেই তিনি সম্রাটের ধর্মনীতি সমালোচনা করেছেন। এছাড়াও এই গ্রন্থটিতে আকবরের শাসন ব্যবস্থার বিভিন্ন বিবরণও তিনি তুলে ধরেছেন। সম্রাট জাহাঙ্গীরের সময় মুতামিদ খান রচনা করেন ইকবাল নামা। এই গ্রন্থেও সে সময়ের শাসন ব্যবস্থার বর্ণনা রয়েছে। সম্রাট শাহজাহানের সময় রাজকর্মচারীদের কার্যাবলী সম্পর্কে উচ্চ রাজকর্মচারী সাদিক খান রচনা করেন তারিখ-ই শাহজাহানি। চন্দ্রাভন ব্রাহ্মণের রচিত চাহার চামন গ্রন্থটি সম্রাট শাহজাহানের আমলের মূল্যবান প্রামাণিক গ্রন্থ। চাহার চামন চন্দ্রাভন ব্রাহ্মণ লিখেছেন। সম্রাট শাহজাহানের রাজত্বকালের গুরুত্বপূর্ণ তথ্য এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। সমসাময়িক গ্রন্থাবলীর মধ্যে আমরা ফার্সি কিছু পাণ্ডুলিপিও পাবো এই সময় মুঘল আমলে। এই পাণ্ডুলিপিগুলোর মধ্যে প্রথমেই যে নাম উল্লেখ করতে হয় তার হচ্ছে দস্তুর উল আমল ই আওরঙ্গজেবি। এই পাণ্ডুলিপিটি হলো প্রধান প্রধান প্রশাসনিক আইন কানুন ও রাষ্ট্র পরিচালনা পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণী। মুঘল কেন্দ্রীয় রাজস্ব ও শাসন ব্যবস্থার বিশদ বিবরণ পাওয়া যায় চাত্তারমল রচিত দিভান পশনদ নামক পাণ্ডুলিপিতে। চাত্তারমল দিভান পশনদ নামক যে পাণ্ডুলিপি দিয়েছেন, সেই পাণ্ডুলিপিতে মুঘল কেন্দ্রীয় রাজস্ব ও শাসন ব্যবস্থার বিশদ বিবরণ আমরা পেয়ে থাকি। ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস এটি। শাকির খান রচিত তারিখ-ই শাকির খানি সম্রাট আকবরের শাসন ব্যবস্থার উপরে আলোকপাত করেছে, গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের উৎস।
এরপর আমরা যেটা পাই, মুন্সি ঠাকুরলাল রচিত দস্তুরুল আমল শাহী নামক পাণ্ডুলিপিতে মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থা, বিশেষ করে সুবা, সরকার ও মহলের বিস্তারিত বিবরণ রয়েছে। দস্তুর উল আমল শাহী। এরপর আমরা যে গ্রন্থটি পাই, মিরাটুল ইস্তিলাহ, ফার্সি পাণ্ডুলিপিটিতে মুঘল কর্মচারী, মনসবদারের উপাধি প্রদানের নিয়ম এবং বেতন ও ভাতা সংক্রান্ত নিয়মাবলীর বর্ণনা রয়েছে। আমরা সমসাময়িক গ্রন্থ এবং ফার্সি পাণ্ডুলিপির পর যে উৎসটা পাই সেটি হচ্ছে সরকারি চিঠিপত্র ও নথিপত্র। মুঘল আমলের কেন্দ্রীয় রাজধানী দিল্লি ও প্রাদেশিক রাজধানীতে সংরক্ষিত বেশিরভাগ চিঠি ও নথিপত্রই নষ্ট হয়ে গেছে। আমরা সুলতানি আমলের আলোচনাতেও সরকারি দলিল দস্তাবেজের কথা আলোচনা করেছি, সেখানেও দেখেছি যে এই চিঠি এবং নথিপত্রগুলো নষ্ট হয়ে গেছে। কিছু কিছু আমরা উদ্ধার করতে পেরেছি, কিন্তু মুঘল আমলে আমরা সৌভাগ্যবশত জয়পুরে রক্ষিত সরকারি নথিগুলোকে সুরক্ষিত অবস্থায় পাই। এই সকল নথি হতে আমরা সরকারি কর্মচারী নিয়োগ পদ্ধতি, তাদের বেতনের হার, ছুটি, মঞ্জুরি, রাজস্ব হিসাব, প্রশাসনিক সংস্কার ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়াও সরকারি চিঠিপত্র ও নথিপত্রের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হলো মুন্সি হরকরানের লিখিত নথি ইনসা ই হরকরানে মুঘল শাসন ব্যবস্থার ভূমি রাজস্ব ধার্য ও আদায় পদ্ধতির বিস্তারিত বিবরণ রয়েছে। মুঘল শাসন ব্যবস্থায় কিভাবে ভূমি রাজস্ব ধার্য করা হতো, কিভাবে সেটা আদায় করা হতো সে সম্পর্কেই বর্ণনা রয়েছে এই গ্রন্থে ইনসা ই হরকরান। মুজাফফর খানের চিঠিপত্রের সংকলন আর জে দাস্ত এ সম্রাট শাহজাহানের বিচার ব্যবস্থা আলোকপাত করা হয়েছে। রুকাত-ই আলমগীরিতে সম্রাট আওরঙ্গজেবের 181টি চিঠি আমরা পেয়ে থাকি। এই চিঠিপত্রগুলো মুঘল শাসন ব্যবস্থার বিবরণকে তুলে ধরে নিখুঁতভাবে। মুন্সি হরকরানের ইনসাই হরকরান, মুজাফফর খানের চিঠিপত্রের সংকলন আরজে দাস্ত এবং সম্রাট আওরঙ্গজেবের সময়কার চিঠিপত্রের সংকলন রুকাত-ই আলমগীরি খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের উৎস। এরপর আমরা যেটা পাই, জীবনচরিত মুঘল শাসন ব্যবস্থার ইতিহাস রচনার ক্ষেত্রে একটি প্রধান উৎস। মুঘল সাম্রাজ্যের আমির এবং রাজকর্মচারী জীবনধারার উপর বিস্তারিত আলোচনা রয়েছে শাহ নওয়াজ খান রচিত মা আসির উল উমারা গ্রন্থে। আমি গ্রন্থটির নাম আবারও বলছি, মা আসির উল উমারা। এছাড়াও সদরুদ্দিন মোহাম্মদ রচিত ইরশাদ উল ওয়াজারাত গ্রন্থে ওয়াজিরদের সংক্ষিপ্ত জীবনচরিত আলোচিত হয়েছে। ওয়াজির যারা ছিলেন সুলতান এবং মুঘল বাদশাদের পর অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তিত্ব সেই সময়কার সাম্রাজ্যের, তাদের সংক্ষিপ্ত জীবনচরিত এই গ্রন্থে আলোচিত হয়েছে। কেওয়ালরাম রচিত তাজকিরাতুল উমারাতে মুঘল আমলে আমিরদের সংক্ষিপ্ত জীবনচরিত বর্ণিত হয়েছে। তাজকিরাত উল উমারা সম্রাট শাহজাহানের সময়কালের চন্দ্রাভন ব্রাহ্মণের চাহর চামন এ ওই সময়কার মন্ত্রীবর্গের বিবরণ রয়েছে। চাহর চামন গ্রন্থটির নাম ইতপূর্বে আমরা একবার বলেছি, এই সময় আমরা আবার উল্লেখ করছি। তা থেকে বোঝা যাচ্ছে যে গ্রন্থটির যে তথ্য রয়েছে তথ্যগুলো আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। মুঘল আমলে রাজনৈতিক মতবাদ সম্বলিত যে গ্রন্থ ফজল বিন রোজবাহান রচিত সুলুল উল মুলক এবং আলী বিন শাহাব রচিত জখিরাত উল মুলক এ সম্রাটদের কর্তব্য সম্পর্কে আলোচনা রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থগুলো ইতিহাসের, আমরা যদি ইতিহাস রচনা করতে যাই সেগুলো আমাদেরকে অনেক সহায়তা করবে। এবার আমরা চলে আসি পর্যটকদের ভ্রমণ কাহিনী। মুঘল আমল এবং সুলতানি আমল উভয় আমলেই আমরা ভারতবর্ষে অনেক পর্যটকদেরকে দেখতে পাই। সেই পর্যটকদের মধ্যে মুঘল আমলে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছেন ইউরোপীয় পর্যটকরা। ইউরোপীয় পর্যটকরা মুঘল আমলের সমৃদ্ধি, মুঘল আমলের ভারতকে দেখতে তারা আসতেন এবং এসে এখানকার যা তারা দেখেছেন তার উপরে তারা বিবরণ লিখতেন। সেই বিবরণগুলো আমাদের কিন্তু ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস। এই পর্যটকদের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন পর্যটক হচ্ছেন ফাদার মনসারেট, তিনি সম্রাট আকবরের সময়কার বিচার পদ্ধতি সম্পর্কে পর্যালোচনা করেছেন। দালিত তার ভ্রমণ কাহিনীতে শাসন ব্যবস্থার কয়েকটি বিষয়ের উপর আলোচনা করেছেন। স্যার টমাস রো, এডওয়ার্ড টেরি, তাদের বর্ণনায় অবশ্য আমরা গুরুত্বপূর্ণ কিছু পাই না যা থেকে আমরা ইতিহাসকে পুনর্গঠন করতে পারি। নিকোলাস মানুচি তার ভ্রমণ কাহিনীতে মুঘল শাসন ব্যবস্থা ও রাজদরবারের সমালোচনা করেছেন। একটা বিষয় মনে রাখতে হবে যে ইউরোপিয়ান পর্যটকরা তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা কিন্তু বর্ণনা লিখেছেন। সেই বর্ণনাগুলো আমরা ইতিহাসের উৎস হিসেবে গ্রহণ করতে হলে অবশ্যই সমসাময়িক অন্যান্য যে সকল উৎস রয়েছে সেই উৎসগুলোর সাথে সামঞ্জস্য রয়েছে এমন তথ্যই আমরা সেখান থেকে গ্রহণ করব, যা দিয়ে ইতিহাস আমরা পুনর্গঠন করতে পারি।
এখন আমরা যে উৎসটা আলোচনা করব সেটা হচ্ছে অমুসলিম সাহিত্য। এই অমুসলিম সাহিত্যটা আমরা ওখানে উল্লেখ করিনি শুরুর দিকে সুলতানি এবং মুঘল আমলের উৎসে, কারণ অমুসলিম সাহিত্য এটা এককভাবেও গুরুত্বপূর্ণ, কারণ ভারতের কিছু অমুসলিম সাহিত্য ছিল ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে যখন মুসলমানরা শাসন করছে সে সময় শিখ ধর্মের আবির্ভাব, শৈব ধারণার বিকাশ, বৌদ্ধদের সহজিয়া, ভক্তিবাদ আন্দোলন, প্রতিটি ঘটনাই ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষ্ণব সাহিত্য, তামিল জ্ঞান, শৈব জ্ঞান, নানকের বক্তব্য থেকে সে সময়কার ভারত সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। ভারতে মুসলমানদের শাসনামলে অমুসলমানগণ নিজ নিজ ধর্মের দৃষ্টিকোণ থেকে সে সময়ের ভারতের কথা বর্ণনা করেছেন। এ কারণে এ সকল তথ্য উপাত্তের গুরুত্ব অনেক বেশি। আমরা আলোচনার মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে ইতিহাস হলো সংস্কৃতির ধারক ও বাহক। আমরা ইতিহাস নিয়ে এতক্ষণ আলোচনা করলাম যে ইতিহাস, আমরা আসলে ইতিহাস নিয়ে ইতিহাস কেন গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাস হচ্ছে সংস্কৃতির ধারক ও বাহক। ইতিহাস না থাকলে কোনো দেশ, এখানে কোনো দেশের জন্য প্রাক ইতিহাস সে দেশের জন্য অত্যন্ত মূল্যবান। ইতিহাস ছাড়া কোনো দেশ কিন্তু সমৃদ্ধি লাভ করতে পারবে না। ভারতবর্ষে যখন মুসলমানরা আগমন করেন সেই আগমনের পর থেকেই আমরা দেখি যে ধারাবাহিকভাবে ইতিহাস লেখা শুরু হয়। এর পূর্বে ভারতবর্ষের যে ইতিহাস, অর্থাৎ মুসলমানদের আগের যে প্রাক মুসলমান যে যুগ ছিল সেই যুগের ইতিহাস কিন্তু আমরা অনেকটাই আমরা পাই না, লিখিত আকারে কিন্তু সেরকম ভাবে পাওয়া যায় না। কিন্তু মুসলমানরা ইতিহাস সচেতন জাতি, প্রথম থেকেই তারা ছিলেন। ফলে মুসলিম শাসনামলের ঘটনা প্রবাহের আমরা জীবন্ত চিত্র পেয়ে যাই। মধ্যযুগের ভারতের ইতিহাস রচনায় সমসাময়িক গ্রন্থসমূহ মৌলিক উৎস হলেও সে সময়কার ইতিবৃত্ত, সরকারি দলিল, মুদ্রা ও শিলালিপি, শাসকদের সভাকবিদের বর্ণনা, পর্যটকদের বিবরণী, এগুলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উৎস। এই সকল উৎস বিশ্লেষণ করে এবং আধুনিক ঐতিহাসিক ও লেখকদের গ্রন্থাদি পাঠ করে আমরা সুলতানি ও মুঘল আমলের ইতিহাসকে রচনা করতে পারি। এখন আমরা আসলে আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদেরকে এ পর্যন্ত যা যা আলোচনায় বললাম, সুলতানি আমল, মুঘল আমল, সুলতানি আমলের বেশ কিছু উৎস, মুঘল আমলের বেশ কিছু উৎস, এই উৎসগুলো তোমরা নিজেরা পড়ার পর প্রয়োজনে আরো বেশি তথ্যের জন্য, অবশ্যই ইতিহাসে যদি আমরা পড়তে চাই এই পড়ার কিন্তু কোনো শেষ নেই। ইতিহাসে পড়তে গেলে আমাদের প্রচুর উৎস রয়েছে, আমরা পড়তে পারি। আরবি, ফার্সি, তুর্কি ভাষায় লিখিত গ্রন্থাদি আমাদের জন্য বুঝতে সহজলভ্য না হলেও বর্তমান সময়ে প্রচুর ইংরেজি এবং বাংলা ভাষায় লিখিত গ্রন্থ রয়েছে, যে গ্রন্থগুলো থেকে আমরা খুব সহজেই সেই সময়কার ইতিহাসগুলোকে কিন্তু আত্মস্থ করতে পারি। সেই রকম কিছু গ্রন্থের আমি এখানে তালিকা দিয়েছি তোমাদের। আমি বিশ্বাস করি যে তোমরা যদি এই বইগুলো অধ্যয়ন করতে পারো তাহলে অবশ্যই বইগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে। এখানে এ কে এম আব্দুল আলিমের ভারতে মুসলিম রাজত্বে মুসলিম শাসন ব্যবস্থার ইতিহাস, ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস, একই লেখকের আসগর আলীর মুসলিম প্রশাসন ব্যবস্থার ক্রমবিকাশ, এরপর এ আজিজের দ্য মনসবদারি সিস্টেম অ্যান্ড দ্য মুঘল আর্মি, ইরফান হাবিবের অ্যাগ্রেরিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া, ইরফান হাবিবেরই আরো একটি গ্রন্থ অ্যান অ্যাটলাস অফ দ্য মুঘল এম্পায়ার, এ বি এম হাবিবুল্লাহর দ্য ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, এস এ কিউ হুসাইনির অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দ্য মুঘলস, কে এস লালের হিস্ট্রি অফ দ্য খালজিস, স্ট্যানলি লেনপুলের মিডাইভাল ইন্ডিয়া আন্ডার মুহাম্মাদান রুল, আর সি মজুমদার, এইচ সি রায়চৌধুরী এবং কে কে দত্তর অ্যান অ্যাডভান্সড হিস্ট্রি অফ ইন্ডিয়া, ডব্লিউ.এইচ. মোরল্যান্ডের দ্য অ্যাগ্রেরিয়ান সিস্টেম অফ মুসলিম ইন্ডিয়া, ঈশ্বরী প্রাসাদের এ শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, ঈশ্বরী প্রাসাদেরই আরো একটি গ্রন্থ হিস্ট্রি অফ মিডাইভাল ইন্ডিয়া, যদুনাথ সরকারের মুঘল অ্যাডমিনিস্ট্রেশন, ভি এ স্মিথের দ্য অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, আর পি ত্রিপাঠী সাম অ্যাসপেক্ট অফ মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন, আই.এইচ. কুরেশির অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সালতানাত অফ দিল্লি, আই.এইচ. কুরেশির মুঘল অ্যাডমিনিস্ট্রেশন। এই গ্রন্থগুলো হচ্ছে আমাদের কমপক্ষে ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদেরকে কমপক্ষে এই বইগুলো যদি আমরা একটু পড়ার চেষ্টা করি তাহলে হয়তো আমরা কিছু গুরুত্বপূর্ণ জানতে পারবো। তবে ইংরেজি বই যদি তোমাদের কাছে কঠিন মনে হয় তাহলে আমাদের এই তালিকার প্রথম যে বইটি আছে এ কে আব্দুল আলিমের ভারতে মুসলিম শাসন ব্যবস্থার ইতিহাস, এই গ্রন্থটি তোমরা পড়তে পারো। আমাদের যে এই কোর্সটি রয়েছে মুসলিম প্রশাসনের ইতিহাস ভারতের সুলতানি এবং মুঘল আমলের,
পুরো সময়কালটিকে এই গ্রন্থটিতে খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই গ্রন্থটিতে, এবং এই গ্রন্থটি তোমাদের জন্য খুবই উপকারী হবে বলে আমি আশা করছি। তোমরা এই করোনাকালীন সময়ে সবাই ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লেকচার শেষ করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা পড়ালেখার মধ্যে থাকবে, প্রিপারেশনের মধ্যে থাকবে। আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।